30,000 টাকার বাজেটে এরকম একটা স্মার্টফোনই তো সবার দরকার, যেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে, স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে, তার সাথে 7600 mAh মতন ম্যাসিভ ব্যাটারি সহ বক্সে 100 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক। ওভারঅল এসব কম্বিনেশন iQOO Z11 টার্বোই আমাদেরকে অফার করছে। ব্যাপারটা শুনে আমি নিজেও প্রথমে আত্মহারা ছিলাম, কিন্তু পরে সবকিছুই বিস্তারিত ক্লিয়ার করছে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। ভিডিওর শুরুতে প্রাইস পয়েন্টে আগে ক্লিয়ার করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্মার্টফোনটির রিসেন্ট ভ্যালু বর্তমানে কিছুটা বেড়েছে, আসলে কিছুটা না, অনেকটাই বেড়েছে বলতে পারেন। যখন নতুন নতুন লঞ্চ হয়েছিল সেটা আপনার 45 কিংবা 47-এর ঘরে ছিল। আমি আজ থেকে 1 মাস আগের কথা বলছিলাম। বর্তমান প্রেক্ষাপট হিসাব করলে আনঅফিশিয়ালি যে বেস ভ্যারিয়েন্টটা রয়েছে 12256 GB, ওইটার প্রাইস 57 থেকে 58,000-এ চলে গিয়েছে। প্রাইসটা কি লেভেল ইনক্রিজ হচ্ছে বুঝতে পারছেন, যেহেতু স্মার্টফোনের একটা হাইপ দেশের বাজারে রয়েছে। যদিও ইন্ডিয়ান মার্কেটে এটা 30 থেকে 35,000 রুপির মধ্যে অফার প্রাইসে অ্যাভেলেবেল দেখতে পাবেন। মূলত এই বাজেটে যারা কম্প্যাক্ট কিছু খুঁজছেন আর পাওয়ারটাও হইতে হবে একদমই টপ নচ, কারণ এর ফ্রন্টে জাস্ট 6.59 ইঞ্চি মাপের একটা ডিসপ্লে ইউজ করেছে, বুঝতে পারছেন কতটা কম্প্যাক্ট, যেটা আপনার মেটাল বডি উইথ গ্লাস ব্যাকের সাথেই আসে। বাট এর যে ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা রয়েছে ওখানে ফ্রস্টেড টাইপের প্লাস্টিক নাকি আপনার ফাইবার ব্যবহার করা হয়েছে। IP68 আর 69K এর মতন রেটিং থেকে শুরু করে ওভারঅল 8.1 মিলিমিটার থিকনেস আর 202 কিংবা 6 গ্রাম ওজন করা হয়েছে। কম্পার্টমেন্টে আহামরি খুব একটা বেশি চেঞ্জেস আনে নাই। সর্বশেষ ডিজাইন কম্পার্টমেন্টটা আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। শুরুতে পারফরমেন্স আর ক্যামেরা নিয়ে একটা স্পয়লার দিয়েছিলাম, এখন পারফরমেন্স কিংবা প্ল্যাটফর্ম নিয়ে কিছুটা কথা বলা যাক। যদিও অর্গিনোএস 6 আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসলো, মেজর কয় বছরের আপডেট দেওয়া হবে তা জানা যায় না, যেহেতু চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন তারা ক্লিয়ার ভাবে সেটা বলে না। অন্যদিকে আশা রাখা যায় এই সেগমেন্টের স্মার্টফোনগুলোতে 2-3 বছরের মেজর আপডেট আর 3-4 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটা দিয়ে দেয়, এটা আশা করা যাচ্ছে। আপনাকে এটাও মাথায় রাখতে হবে, চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন এখানে নোটিফিকেশন ডিলে নামক একটা ইস্যু রয়েছে, তাই যাদের চাইনিজ রোম নিয়ে অ্যালার্জি বা চুলকানি আছে তাদেরকে সেটা অ্যাভয়েড করতে হবে। এসওসি সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 যেটা 3nm নডের উপর তৈরি, যথেষ্ট ক্যাপাবল আর অক্টা কোর একটা প্রসেসর। চিপসেট সম্পর্কে আহামরি খুব একটা বেশি পরিচয় দিতে হবে না, যথেষ্ট পাওয়ারফুল আর ক্যাপাবল একটা চিপসেট ধরা যায়। যদিও বা পাবজির মতন গেমটা শুরুর দিকে এতে আপনার 60 FPS এ লক ছিল, কিন্তু বর্তমানে আপনি সুপার স্মুথে আলট্রা এক্সট্রিমে রেখে প্লে করতে পারবেন। দেন 30 মিনিট গেম খেলার পর আমরা 37 ডিগ্রি পর্যন্ত স্মার্টফোনটি হিট হতে দেখেছি, যেটা একদমই বেসিক বলতে পারেন। তবে বলবো গেমিং এর জন্য অবশ্যই একটা কুলার ইউজ করবেন আপনারা। অন্যদিকে আমরা যখন জেনশন ইম্প্যাক্টের মতন একটা হাই এন্ড গেম এখানে প্লে করছিলাম, তাহলে স্মার্টফোনটা বেশ ভালোই হিট হচ্ছিল, অলমোস্ট 45 ডিগ্রি, যেখানে অ্যাভারেজ 30 মিনিট প্লে করার পর আমরা 57 FPS কিংবা 56 FPS মতনই পাচ্ছিলাম ফ্রেম রেট। আর আপনারা জানেন এই গেমটা আসলে কতটা হেভিলি একটা গেম। অন্যথায় মাল্টিটাস্কিং থেকে শুরু করে ডে বাই ডে আপনার যেসব কাজকর্ম থাকবে সবকিছু ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে, জাস্ট নোটিফিকেশন ডিলে নামক ইস্যুটা মাথায় রাখবেন। তাই পারফরমেন্স নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আবার আরেকটা জিনিস এটাও মাথায় রাখবেন, ডিসপ্লেটা যেহেতু কম্প্যাক্ট তাই এটা অনেকটাই ছোট বলতে পারেন, তাই যাদের বড় ডিসপ্লে প্রয়োজন তাহলে এটা তাদেরকে নিরাশ করবে। চিপসেটটি যেহেতু 3nm নডের উপর তৈরি তাই যথেষ্ট ক্যাপাবল, তার সাথে যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্টও ছিল, যেখানে প্রাইমারিতে 200 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন সহ সেকেন্ডারিতে জাস্ট 8 মেগাপিক্সেলের একটি খেলনা আলট্রা ওয়াইডকে তারা ইউজ করেছে। এখানে আলট্রা ওয়াইডে আরেকটু নজর দেওয়া উচিত ছিল তাদের। সাথে ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এদিকে প্রসেসরের আইএসও ভালো হওয়ায় ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 4K তে ভিডিওগুলো শুট করতে পারবেন, তাও 30 FPS এ। যদি ব্যাক ক্যামেরা কোয়ালিটির কথা ওঠে তাহলে ডাইনামিক রেঞ্জ বলুন সেটা মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করছে, তার সাথে শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই ছিল। ছবিগুলো দেখতে কিছুটা ক্রিস্পি কিংবা ভাইব্রেন্ট টাইপের ফিল দিবে। অনেক সময় দেখা যায় না যে ওভার স্যাচুরেট টাইপের একটা ফিলিংস রয়েছে, এটা কিন্তু এতে দেখবেন না। আর খুব একটা যে ন্যাচারাল আবার তাও না, এই দুটার মাঝামাঝি রাখারে চেষ্টা করছে ছবিগুলো, যদি প্রপার লাইট কিংবা ডে লাইট কন্ডিশনে তুলে থাকেন। আর যদি লো লাইট কিংবা অন্ধকার এরিয়া কিংবা ডার্ক এরিয়া চলে আসে তাহলে কিছুটা হিমশিম খাচ্ছিল সে, কাঁধে কাঁধ মিলাতে পারে না তার আলট্রা ওয়াইডটা। এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাচ্ছেন জাস্ট। কোনো প্রকার টেলিফোটো লেন্সের সুবিধা না থাকা সত্ত্বেও কিন্তু এখানে আপনার বেশ কিছু ফোকাল লেন্থে আপনি টেলিফোটোগুলো কিংবা পোর্ট্রেটগুলো নিতে পারবেন 23, 35, 50, 85 এবং 100 mm। তারা দাবি করছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকায় আপনি এখানে লসলেস পোর্ট্রেটগুলো তুলতে পারবেন। বাট লসলেস বললে ভুল হবে, কারণ কিছুটা ছবিগুলো ফেটে যায়। অন্যদিকে সেলফি ক্যামেরাটাও আসলে 32 মেগাপিক্সেল হলো অনেকটা ডিসেন্ট রেজাল্ট কিংবা ডিসেন্ট আউটপুট আমাদেরকে দিচ্ছিল, যার ভেতরে 7600 mAh এর একটি সিলিকন ব্যাটারি রয়েছে। আর বক্সে 100 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক থেকে শুরু করে এটা আপনার রিভার্স ওয়াইড চার্জিংকেও সমর্থন করা হয়, যেটাকে এক কথায় পাওয়ার ব্যাংকও বলা যায় ছোটখাটো একটা। অন্যদিকে তার ব্যাটারি লাইফ আপনি যথেষ্ট ভালো পাবেন, কারণ এর ডিসপ্লে বলুন কিংবা প্রসেসর বলুন যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট ছিল। ডিসপ্লে নিয়ে এখনো বলা হয় না, সামনে বলছি।
এসওটি পেয়ে যাবেন আপনি 8 থেকে 9 ঘন্টা মতো দেন। আপনি যদি নর্মালি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে 1.5 দিন প্লাস এর মতন ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। ব্যাটারি লাইফের সেটা আসলে ডিপেন্ড করে আপনার ইউজিং এর উপরে। আচ্ছা, সর্বশেষ ডিসপ্লে নিয়েও কিছুটা কথা বলা যাক। যার ফোনটা আমরা একটা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে দেখতে পারবো। এর সাইজ প্রথমেই বলেছিলাম 6.59 ইঞ্চ, যেটা আপনার 1.5K রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 144 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট। এটা আসলে নামমাত্র, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 to 120 হার্জে কাজ করবে। ডিসপ্লেতে আরও রয়েছে 4320 হার্জের PWM ডেমিং ফিউচার থেকে শুরু করে 5500 নিটসের পিক ব্রাইটনেস। যদিও কাজের না পার যথেষ্ট ব্রাইটই ছিল। স্ক্রিন টু বডি রেশিও এর অলমোস্ট 90% এর কাছাকাছি, তাই চীন এবং বেজলও কিন্তু যথেষ্ট ন্যারো আকারের চেষ্টা করেছে, যেখানে মাল্টিমিডিয়া থেকে গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো পাবেন, যেহেতু ডিএল স্টোরেজ স্পিকার রয়েছে, বাট থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত। দেন তার আদার কানেক্টিভিটিসও সব মোটামুটি ভালোই ছিল। এদিক দিয়ে কোনো নেগেটিভ ইস্যু আমরা পাই না, জাস্ট নোটিফিকেশন ডিলে নামক ইস্যুটাই রয়েছে। সাথে UFS 4.1 এর স্টোরেজ টাইপ থেকে শুরু করে ইউআইতে কিছু চাইনিজ ফ্রি ইনস্টল অ্যাপ দেখতে পারবেন, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। এখন সর্বশেষ ওভারঅল প্রাইস পয়েন্টটা আমি তো আগে আপনাকে ক্লিয়ার করেছি, আসলে এই বাজেটে কি স্মার্টফোনটা নেওয়া উচিত কিনা। স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, আমি জাস্ট রিভিউটা করেছি আপনাদেরকে জানানোর পারপাসে। এখন বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ আপনাদের অনেকের এটা পছন্দের স্মার্টফোনও হয়ে থাকবে, যেহেতু শখের জিনিসের কোনো মূল্য আসলে নির্ধারণ করা যায় না। ওভারঅল আপনার কেমন লেগেছে, কিংবা আপনার লিস্টে কি এর থেকে আরো ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে এই প্রাইস পয়েন্টের মধ্যে, তাহলে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনি একজনের কমেন্টে জানালে আরও কিন্তু 10 জন মানুষ উপকৃত হবে।